দেখুন, প্রথমে একটি ডিসক্লেমার দিয়ে রাখবো, ট্রাইব টিভি বাংলার কোনো রকমভাবেই এরকম কোনো ইন্টেনশন নেই, ইচ্ছে নেই যে কোনো ধর্ম বা কোনো সম্প্রদায়কে নিয়ে কথা বলার কিংবা কোনো ধর্ম বা সম্প্রদায়কে ছোট করে দেখানো। আমরা বিশ্বাস করি সব ধর্মের মানুষদের এখানে বাস রয়েছে এবং প্রত্যেক ধর্মের তাদের নিজস্ব জায়গা রয়েছে, আস্থা আছে এবং সেই আস্থাকে আমরা বিশ্বাস করি, সম্মান করি। কিন্তু একই সঙ্গে আমাদের মূল প্রশ্ন অন্য জায়গাতে, বিধানসভা, সংসদ, প্রত্যেকটি জায়গাতে যেখানে আইন তৈরি হচ্ছে, যেখানে সাধারণ মানুষের কথা তোলা হয়, সেখানে কোন ধর্ম, কে কোন ধর্ম করে, কে কোন ধর্মের ব্যক্তিত্ব, সত্যিই কি সেখানে অগ্রাধিকার পাওয়া উচিত? কেন বলছি? তার কারণ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে ঘিরে নিজেকে হিন্দু বলে দাবি করেছেন, ব্রাহ্মণ বলে দাবি করেছেন এবং প্রসঙ্গ উঠছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে হিন্দু প্রমাণ করতে হচ্ছে, তাও বিধানসভায় দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী বা কেন এই বিষয়ে মন্তব্য করছেন? ইস্যু হিন্দু কিংবা মুসলমান নয়, ইস্যু সাধারণ মানুষের রুজি রুটি রোজগার। সে জায়গাতে যদি কোনো কম্প্রোমাইজ হয় তাহলে বিধানসভাতে শাসক বা বিরোধীর মধ্যে তরজা হতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু সেই আলোচনায় সত্যি কি আজ আলোকপাত করা হচ্ছে? বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে একটিও কথা নয়। রাজ্য বাজেট নিয়ে এখনো পর্যন্ত বিরোধী শাসক মুখোমুখি হলেন না। কিছু ইস্যু থাকছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো কেন হলো না? সরস্বতী পুজো যদি হতো তাহলে কি হতো? কখন কোন দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, কখন কোন দুর্গা প্রতিমা ভাঙা হচ্ছে, সেগুলোকেও কেন্দ্র করে স্লোগান শাউটিং চলছে। সত্যি কি এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে 2025-এ এটা মূল বিষয়? হ্যাঁ, ইস্যু হতে পারে। যদি কোনো সম্প্রদায়ের ওপর সত্যিই হামলা হয় তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা অত্যন্ত দরকারি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও অত্যন্ত দরকারি সাধারণ মানুষের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং প্রশ্ন ওঠে 5 বছর ধরে যাদেরকে আমরা রাখছি তাদের কাছে আমরা কি চাই? পাবলিক ডিমান্ড কি? নেতারা ঠিক কোন বিষয়ে বিধানসভা বা সংসদে আলোচনা করবে তার নির্ভর করে সাধারণ মানুষের নিডের ওপরে। কিন্তু সেই নিড, সেই প্রয়োজন আদৌ কি ভাবছেন নেতারা? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর ঠিক আজ মূল আলোচনার বিষয়, 4 জন বিজেপি এমএলএ সাসপেন্ড হয়েছেন, কিন্তু তার জের আজ বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে দু জায়গাতেই পারদ যেন চড়ছিল, সরগরম হচ্ছিল রাজ্য রাজনীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে বলতে হলো আমি ব্রাহ্মণ। আমার প্রথম প্রতিবেদন এখানে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কখনো পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, তো কখনো আবার আগুনে ঝলসে যাচ্ছেন পুণ্যার্থীরা। এমনকি সম্প্রতি কুম্ভের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন অনেক পুণ্যার্থী। একের পর এক দুর্ঘটনা মহাকুম্ভে, যা নিয়ে এবার বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় উত্তরপ্রদেশের যোগী সরকার। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে কড়া ভাষায় নিন্দা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের কথা বলে লাভ নেই, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। এমনকি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় তোলেন বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী সরকারকে। মঙ্গলবার বিধানসভা বাজেটে জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভ আমি আর নাই বা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। আমি মহাকুম্ভকে সম্মান করি, শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন, এত লোকের মৃত্যু। যোগী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পদপিষ্ট হয়ে মারা গিয়েছে 30 জন, কথাটা সঠিক? কত ডেড বডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভের মধ্যে আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? এরপরেই মহাকুম্ভে ভিআইপি কালচারকে টার্গেট করে মুখ্যমন্ত্রীর বক্তব্য,
বড়লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, কিন্তু গরিব মানুষরা 20 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এক কাপ লাল চা 500 থেকে 2000 টাকা। যারা মহাকুম্ভের পবিত্রতা নষ্ট করেছেন এবং টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করেছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। এত বড় ঘটনার পর মহাকুম্ভে কটা কমিশন পাঠিয়েছেন? যোগী সরকারকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তাহলে জায়গাটা গিয়ে স্নান করবে, সেটা আলাদা। ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার বলেছিল না, গণেশ দুধ খাচ্ছে। সব ঘরে স্নান করো, নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চুপ করে থাকেনি বিজেপি। শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে হিন্দু সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। সঙ্গে দিয়েছেন কুশপুতুল পোড়ানোর পরামর্শ। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। আপনি 144 বছর পরে গঙ্গা, যমুনা, সরস্বতী মাইয়া, তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর থেকেই অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের পর অগ্নিকাণ্ড, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, প্রতিটিতেই কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তার অভিযোগ ছিল মৃত্যু হয়েছে অনেক বেশি মানুষের, কিন্তু সরকার মৃত্যুর সংখ্যা চেপে দিচ্ছে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ফের একই অভিযোগ তুলে বিজেপি ও যোগী সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, মহাকুম্ভ মৃত্যুকুম্ভ যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন পাল্টা যুক্তি, পাল্টা জবাবি ভাষণ দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি বলছেন, মহাকুম্ভে পুণ্যস্নান এক হয়েছে হিন্দুস্তান। আমাদের প্রশ্ন ঠিক এখান থেকে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বিধানসভায় দাঁড়িয়ে ঠিক ধর্মের আঙ্গিকে একটু হলেও নাড়াচাড়া দিতে হলো? কেনই বা বিরোধী দলনেতা ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে একটু বেশি ডিভিডেন্ড পেল এবং রাজনীতি করার সুযোগ পেলেন? প্রশ্ন ওঠে এখান থেকে। সাধারণ মানুষের রোজগার, সাধারণ মানুষের কথা সত্যি কি এত ফিকে হয়ে পড়ল সমাজের মধ্যে? নইলে ধর্ম কখন কোন দিকে যাচ্ছে এবং ধর্মের আঙ্গিকে কোথায় কি হচ্ছে সেই বিষয়কে মৃত্যুকুম্ভই বা কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? আবার অন্যদিকে কেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে এক হয়েছে হিন্দুস্তান? এতদিন হিন্দুস্তান এক ছিল না, হঠাৎ করে হিন্দুস্তান এক হয়ে গেল? জানার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে গেছেন তাদের সঙ্গে পরিচয় পর্বে আসবার চেষ্টা করব এই মুহূর্তে। তার আগে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে বিষয়গুলোর দিকে ফোকাস করেছেন, নজর রেখেছেন বিধানসভার ভেতরে,
বিধানসভার অন্দরে টেক্সট আকারে আপনাদের সামনে রাখছি। দেখুন, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। এখানে 50% সময় দেওয়া হয় বিরোধীদের। কে বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তা সত্ত্বেও অপপ্রচার কুৎসা বাংলার। বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি কাগজ ছিঁড়ে ছুঁড়েছিলাম কারণ আমি একা ছিলাম। 2004 সালের ঘটনাকে তিনি কোট করে বলছেন, বাইরে প্রচার করা হচ্ছে, বিরোধীদের বলতে দেওয়া হয় না। এরপরে তিনি আরও বলেছেন, বিজেপি সিপিআইএম কংগ্রেস আমাকে বলতে দিত না। দেখুন, প্রত্যেকটা কথা আগে ভালো করে আপনাদের সামনে রাখি, তারপর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। 39% ভোট পেয়েও 2004 সালেও আমি একা ছিলাম। ভাগাভাগির চেষ্টা বিধানসভায় বরদাস্ত নয়। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিকেট করতে চাইছেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আরো এরকম অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন আগামী 1 ঘন্টা আরো অনেক তথ্য আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে পরিচয় রাখুন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যারা জুড়ে রয়েছেন, অনলাইনে রয়েছেন, আমাদের সঙ্গে মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন স্নেহান সরকার। আমাদের দুজনকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে 7টার শোতে আমাদের সঙ্গে কিছু করে মধ্যে তৃণমূল সমর্থক জোট। দেখুন, কার্যত আমরা যা বুঝতে পারছি 2025 হয় ইস্যু অভাব রয়েছে, নয় ইস্যু জোর করে তৈরি করা। কোনটা হচ্ছে শিবির ভালো, সেটা বিরোধী শিবির ভালো বলতে পারবে, এবং শাসক শিবির তার কি ব্যাখ্যা দেয় সেটা শাসক শিবির থেকে জানার চেষ্টা করবো। কিন্তু তার আগে আমি স্নেহান বাবুর কাছে যাবো। স্নেহান বাবু, ইস্যু কি কম পড়ে যাচ্ছে? মানছি, হিন্দু ধর্মের যদি অন্যায় হয়, অবিচার হয়, শুধু হিন্দু ধর্ম কেন, আপনারা এর আগে বিভিন্ন ধর্মের ক্ষেত্রেও যদি এরকম করতেন তাহলে এই প্রশ্নটা হয়তো আসতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র স্পেসিফিক একটি ধর্মের ওপরে বেস করে আপনারা দিনের পর দিন লড়াই করছেন, করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু ইস্যু কি কম পড়লো? সরস্বতী পুজোই মূল ইস্যু ছিল, নাকি রাজ্য বাজেট পেশ করবার পরে প্রথম অধিবেশনে মুলতবিটা এই রাজ্য বাজেট নিয়ে হতে পারত? স্নেহান বাবু। দেখুন, আজকে আপনি পড়াশোনা করে সাংবাদিক হয়েছেন, আমারও একটু হলেও একটু পড়াশোনা আছে, অরিন্দম বাবুর আছে। আমরা যখন সবাই পড়াশোনা করেছি, আমরাও তো সরস্বতী পুজোর দিন সরস্বতী আরাধনা করেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি। আজকে পশ্চিমবাংলার মতো বুকে, যেখানে 500টার উপরে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, কলকাতার বুকে একটি কলেজে সরস্বতী পুজো হাইকোর্টের পারমিশনে হয়েছে, বাইরে প্রায় 500-র উপরে পুলিশ, একজন ডিসিপি, একজন জয়েন্ট সিপির মতো পদমর্যাদার একজন অফিসারকে বসিয়ে রেখে সরস্বতী পুজো করতে হচ্ছে। আপনার কি মনে হয় এটা বাংলার একটা ইস্যু এই মুহূর্তে না? আপনি যে বলছেন রোজগার, বা আপনি যে বলছেন বেকারত্ব, ডেফিনেটলি ইস্যু। কিন্তু যদি আইন শৃঙ্খলার আজকে অবনতি হয়, তাহলে সেটা বাকি যে এই ইস্যুগুলোর উপর আছে, যেগুলোর উপর এফেক্ট পড়বে না। বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা তো এই বাজেটের ওপরে আমরা এই বিষয়টাকে তুলতে চেয়েছিলাম আজকে এই বাজেট অধিবেশন সেশনে। তাহলে আমাদের বিধায়কদের সাসপেন্ড করে কেন বার করে দেওয়া হলো? 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো, একজন বিধায়ক যিনি বিধানসভায় উপস্থিত ছিলেন না তাকে কেন সাসপেন্ড করা হলো? মুখ্যমন্ত্রী এবং সরকার পক্ষ যদি এতটাই নিজেদের কাজের ওপর যদি সততা থাকতো, তাহলে ফেস করতো বিরোধীদের কোশ্চেন। উনি তো বলছেন 50% সময় বিরোধীদের দেওয়া। আরে 50% ছেড়ে দিন, উনি 15% দিক না। বিরোধীরা প্রশ্ন করবে, উনি উত্তর দেবেন। বিরোধীদেরকে কেন সাসপেন্ড করে আজকে বার করতে হলো? উনাকে বিধানসভা থেকে কেন বার করতে হলো? উনি কেন ফেস করতে পারলেন না? উনি আজকে এই টপিকটার উপরে যখন বক্তব্য রাখছেন, তখন বিরোধীদের কেন বিজেপিকে ফেস করতে পারলো না? আজকে তো আমরা তো যখন যেটা দিয়ে বলতাম, আমরা তো মুখের কথায় বলতাম না। হরিণঘাটায় এই কথাটা আমাদের না, এই কথাটা প্রথম সংবাদ মাধ্যমে এসেছে। হরিণঘাটায় প্রধান শিক্ষককে গিয়ে ফাঁসানো হয়নি যে এই স্কুলে মূর্তি পুজো করা যাবে না, এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না, এটা কি সংবাদ মাধ্যমে দেখানো হয়নি? আমার ধারণা আপনারাও দেখিয়েছেন। তো এই যে আজকে এই ঘটনাগুলো পশ্চিমবাংলার বুকে ঘটলো, এটা আমরা বিধানসভায় তোলা যাবে না, তাহলে আমরা কোথায় তুলবো বলুন? আমাদের রাজ্যের যদি কোনো ঘটনা, আমাদেরকে তো মানুষ আজকে 77টা এমএলএ দিয়ে পাঠিয়েছে কেন? যে রাজ্যের ইস্যুগুলোকে আমরা ধর্ম নিয়ে কথা বলার জন্য, এবং বিধানসভা ধর্ম নিয়ে কথা বলার জন্য। তো ধর্মের উপর আঘাত করার জন্য কি সরকারকে নির্বাচিত করেছে নাকি? সেটা একবার বলা হয়। কিন্তু রাজ্য বাজেটের পরে স্নেহান বাবু আপনার কথা উত্তর আমি দিচ্ছি, এবং দর্শককে আমার প্রশ্নটাও একটু শুনে নিন।
আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য বাজেট পেশ করা হলো, আপনারা বিরোধিতা করলেন, অনেক জায়গায় বিরোধিতা করেছেন, বিরোধী দলনেতা নানান রকম প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে স্পেসিফিক, অত্যন্ত স্পেসিফিক। রাজ্য বাজেট পেশ করার পর প্রথম অধিবেশনে রাজ্য বাজেট মূল হওয়া উচিত বিষয়, নাকি সরস্বতী পুজো আটকে দেওয়া হয়েছে? সরস্বতী পুজো আটকানো হয়েছে, সেটাও একটা ইস্যু হতে পারতো, কিন্তু সেটা মূল ইস্যু নাকি রাজ্য বাজেট মূল ইস্যু? আমি শুধু আপনার থেকে সেটা জানতে চাইছি। প্রথম কথা হচ্ছে আপনি মিস ইন্টারপ্রেট করছেন। রাজ্য বাজেটের পরবর্তী সময় আমরা বহুবার তুলেছি যে এই বাজেটে কর্মসংস্থানের কথা কোথাও লেখা নেই, এই বাজেটে শিল্পের কথা কোথাও লেখা নেই, এই বাজেটে কৃষকদের কোথাও ঋণের ছাড়ের কথা লেখা নেই। এই ইস্যুগুলো যেরকম তোলা হয়েছে, সরস্বতী পুজো কেন তোলা হয়েছে? কারণ সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে গিয়ে প্রথম অধিবেশন। তাহলে আমরা যদি ওই ইস্যুগুলোও তুলবো, আমরা এই ইস্যুগুলো তুলবো, তাহলে এই সরকার কেন এই ইস্যুটাকে পালিয়ে যাচ্ছে? সেই উত্তরটা তো সরকারকে দিতে হবে। আমরা তো এই ইস্যুগুলো তোলার দরকারই ছিল না। যেরকম ভাবে সরস্বতী পুজো হতো পশ্চিমবাংলায়, সেরকম ভাবে যদি স্কুলে হতো, কলেজে হতো, তাহলে তো এই প্রশ্নই উঠতো না। হলো কেন? আপনি আমাকে বিজেপিকে প্রশ্ন করছেন যে বিজেপি কেন প্রশ্নটা তুলছে, কিন্তু আপনি একই প্রশ্ন আমি তৃণমূল কংগ্রেসকেও করবো। সরস্বতী পুজো স্নেহানবাবু, হয়তো এর আগেও আপনি আমার সঙ্গে প্যানেল ডিসকাশন করেছেন, আমার গার্ডস সম্বন্ধে আপনার যথেষ্ট ধারণা রয়েছে। শাসককেও আমি প্রশ্ন করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। শাসক এই মুহূর্তে নেই, শাসককে কি প্রশ্ন করছে আপনি দেখতে পাবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রশ্ন আপনার থেকেও থাকতে পারে। না, আমার প্রশ্ন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদেরকে যখন বিরোধী দল হিসেবে মানুষ তো চুজ করে দিয়েছে, তখন আমরা কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তুলবো, আমরা বেকারত্ব নিয়েও প্রশ্ন তুলবো, আমরা মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলবো, এবং আমরা সরস্বতী পুজো না হওয়া নিয়েও প্রশ্ন। এই রাইটটা আমাদের মানুষকে দিতে, মানুষ যতদিন আমাদের এই রাইট দেবে, আমরা বিধানসভায় প্রশ্ন তুলবো, মুখ্যমন্ত্রীর পছন্দ হোক না হোক আমাদের কিছু যায় আসে। নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনাদের অধিকার রয়েছে, গণতন্ত্রের অধিকার রয়েছে। আমি ঠিক এই জায়গায় শুভেন্দু অধিকারী ঠিক বিধানসভার বাইরে কি স্লোগান শাউটিং করছিলেন একবার শোনাই। কেন আমি এই বিষয় নিয়ে শুরু করেছি সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ এই সেন্স ভাষাতে অবৈধ, রুলসের কথা আমি বলছি না। আমি উল্টে বলছি, ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার করবে। ওরা আমাদের চারজনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত। জ্ঞান প্রদায়নী দেবীর অপমান, সরস্বতী মাতার অপমান, শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙলে কেন? জবাব চাই, জবাব দাও। রাজাবাজারে কালী মূর্তি ভাঙলে কেন? জবাব চাই, জবাব দাও। বজবজে লক্ষ্মী মায়ের অপমান, হালা কাটায় দুর্গা মণ্ডপের অপমান, গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে অপমান, বাউরিয়াতে নিরঞ্জন মিছিলে হামলা কেন? মমতা জবাব দাও। স্লোগান শাউটিংটা নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। বিধানসভা চত্বরটার ঠিক বাইরেই এই স্লোগান শাউটিংগুলো চলছিল, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা করছিলেন। আমি ঠিক এই জায়গায় অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বাবু, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, কিন্তু তার আগে আমি অরিন্দম বাবুর কাছে একটু আসবো। অরিন্দম বাবু, আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম রাজ্য বাজেট নিয়ে কথা বলা বেশি দরকারি ছিল নাকি ধর্মের আঙ্গিকে। আমাকে না বারবার ওই ধর্মমোহের লাইনটা বলতে হয়।
ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অরিন্দমবাবু, এর বাইরে কি কিছু হচ্ছে অরিন্দমবাবু? না, ঘটনা হচ্ছে যে দেখো অঞ্জন, এর পেছনে যে শুধুই ধর্ম রয়েছে এমনটা বলে তো আমি মনে করি না। এর পেছনে ধর্ম যেমন রয়েছে, এর পেছনে রাজনীতি রয়েছে। রাজনৈতিক ডিভিডেন্ড কে কিভাবে তুলবে এর পিছনে সেই অঙ্কটা অনেক বড় করে রয়েছে। আচ্ছা তুমি বলো তো, এই যে হরিণঘাটায় যখন সরস্বতী পুজো দিতে বাধা দেওয়া হলো, কে বাধা দিচ্ছিল? 5টা সাধারণ মানুষ? এমন তো নয়। একজন তৃণমূলের নেতা তার রাজনৈতিক ক্ষমতার বলে দাঁড়িয়ে এসে সেই পুজোয় বাধা দেওয়ার চেষ্টা করলো। রাজনৈতিক নেতা, এই এই স্পেসিফিক এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তারা ক্ষমতাটা কোথায় পাচ্ছে। এখনো পর্যন্ত আমি জানি না পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিনা। যদি গ্রেপ্তার করেও থাকে, তোমাকে আমি আরো একটা ঘটনার কথা মনে করিয়ে দেই। যেই তৃণমূলের এমএলএ কিছুদিন আগে সাসপেন্ড হলো মুর্শিদাবাদের, সে বলেছিল যে আমরা এখানে 70, ওরা ওখানে 30, আমরা যদি চাই গঙ্গার জলে ভাসিয়ে টাসিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। সেই হুমায়ুন নেতাও কবির বলেছিলেন, পরবর্তীকালে ভরতপুর। সাসপেন্ড হয়েছে, কিন্তু সাসপেন্ড হওয়ার দোষ হুমায়ুন কবিরের কথাই বলছি। হুমায়ুন কবির তার পরবর্তীকালে সাসপেন্ড হয়েছে কেন না, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি বলার জন্য। অভিষেক ব্যানার্জি আমার নেতা ইত্যাদি, এটা নাকি পার্টি লাইনের সাথে যায় না, সেই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এত বড় ধর্মীয় কথা যেই মানুষটা বলছে, তা সেই কারণে সেই ধর্মীয় উস্কানি দিয়ে না না মানুষ মারার অরিন্দম কথা বাবু, আমি বলছে, একটু ইন্টারাপ্ট করছি। আপনি তাকে বলছেন শুধু সেই অপরাধ- শুধু হুমায়ুন কবির। আমি তো অনেক দূরের নেতা বলবো, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, মেয়র ফিরহাদ হাকিম, তিনি পর্যন্ত মন্তব্য করেছেন। অত দূরে না হয় নাই গেলাম, আমি একদম মানে কাঁচা অভিজ্ঞতার কথা বলছি। এগুলো দগদগে ঘা তো খুব লাগে। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এর পরেও কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল, দেখুন, তৃণমূল এমন একটা দল যে যেখান থেকে পারে ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করে। ওই দুধেল গাই এর কথাটা তোমার মনে আছে তো? দুধেল গাই কেবল মুসলিম সমাজ নয়, দুধেল গাই হিন্দু সমাজও, দুধেল গাই মহিলা সমাজও, দুধেল গাই কৃষক সমাজও। এই প্রত্যেকটা তৃণমূলের কাছে দুধেল গাই। যাদের যাদের ভোট তারা আকৃষ্ট করতে পারবে, তারাই দুধেল গাই। এবার বিজেপির সমস্যাটা কোথায়? বিজেপির হচ্ছে, দেখো, লড়াই করার স্পেসটা কমে যাচ্ছে। কেন কমছে? আমি তোমাকে আরেকটা উদাহরণ মনে করিয়ে দেখাই। আমাদের রাজ্যেরই একজন জাতীয় শিক্ষক পদকপ্রাপ্ত একজন, তিনি তার স্কুলে জাতীয় সঙ্গীত হবে, প্রত্যেকদিন স্কুল শুরুর আগে জাতীয় সঙ্গীত হবে, এই নির্দেশিকা দেওয়ার পর তাকে বেশ কিছু মানুষ এসে ঘিরে ধরে, তার উপর অত্যাচার চলে, মানুষ চলে, তিনি মরে যেতে পারতেন। সেই ভদ্রলোক কিন্তু জাতিতে মুসলমান ছিল। তিনি আজও আক্ষেপ করে বলেন যে আমি সেদিন খুন হয়ে যেতে পারতাম, কিছু মুসলমান মানুষ আমাকে এসে এরম করেছিল, এই ঘটনাটা ঘটিয়েছিল। যদিও তিনিও জাতিতে মুসলমান ছিলেন। সমস্যাটা হচ্ছে, এর মধ্যে ধর্মের অন্ধাত্ব তো রয়েইছে, কিন্তু তার চেয়েও বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে তোলা দেওয়ার চেষ্টা। এই রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের শিক্ষার যে যে একটা তুল্যমূল্য আলোচনা হওয়ার দরকার, যে তাদের মধ্যেও তাদের পেটে কালির আঁচড়টা থাকা দরকার, সেইটা নেই। আজকে শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে মা লক্ষ্মীর অপমান মেনে নেবো না, মা দুর্গার অপমান মেনে নেবো না। আচ্ছা, তুমি আমি কি মনে করি যে মা দুর্গা, মা লক্ষ্মীকে কেউ এসে অপমান সত্যি করতে পারে? মানে তাতে সত্যি বদার হওয়ার মতো কিছু? তারা মান সম্মান, মানে কি বলবো, অপমান, এই সমস্ত অনেক ঊর্ধ্বে। আমরা মা লক্ষ্মীকে, আমরা মা সরস্বতীকে, আমরা মা দুর্গাকে, আমরা শিবকে তৈরি করিনি, তারা আমাদের তৈরি করেছে। ওই রাইট। বিজেপির যে সমস্ত নেতারা আছে তাদেরকে আমি বলবো যে একটা 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 শিবের একটা মন্ত্র রয়েছে, যেখানে উনি বলছেন যে আমি সচ্চিদানন্দ, আমি এই সমস্তের ঊর্ধ্বে। সেটা একবার শুনে নেবেন, আপনার ঈশ্বর সম্পর্কে, ঐশ্বরিক তত্ত্ব সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। বিজেপির নেতাদের সমস্যা হচ্ছে, বিজেপি নেতারা ভাবতে শুরু করেছেন ঈশ্বর ওনাদের হাতে তৈরি, রাদার এইটা ঠিক নয়। আর দেখো, বিজেপি বা পশ্চিমবঙ্গের এই বেকারত্ব, পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর আক্রমণ, এই সমস্ত নিয়ে আলোচনা করবে কি করে? যেই মুহূর্তে তৃণমূল বলবে, এই আজকেই হবে, আপনি দেখবেন, যেই মুহূর্তে বিজেপি বলবে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার এত কেন, সেই মুহূর্তে তৃণমূল বলবে 47 বছর 50 বছরের মধ্যে ভারতবর্ষে বেকারত্বের হার আজকে সর্বাধিক কেন।
আজকে যখনই বলবে পশ্চিমবঙ্গে একটার এই আরজি করের মতো ঘটনা ঘটে গেল কেন, তৃণমূল অমনি বলবে মণিপুরটা হলো কেন। এরা যে একই কয়েনের সে তো আপনারাও বলেন, কাজের দিক অরিন্দম থেকে বাবু, সে এরা তো আপনারাও দুজনে বলেন, প্রমাণ করে দিয়েছে। তাই অরিন্দম বাবু সেটা আপনারাও বলেন, আমরা তো রাজনৈতিক দুটো নিয়ে- প্রেক্ষাপটে প্রত্যেকে কাদা ছোড়াছুড়ি করেন। আমরা দুটো নিয়ে বলি। হুম। 100 বার আমি বলছি এই প্রশ্নটা হবে, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গা নেই। আপনি বলুন, Right. আপনি আমাকে প্রশ্ন করুন, আপনি আমাকে প্রশ্ন করুন কলকাতার, আপনি আমাকে প্রশ্ন করুন দিল্লির নির্ভয়া নিয়ে, আমি উত্তর দিতে পারবো। আমি আপনাকে এই নির্ভয়াটা তো সেই তৎকালীন সময় একটা খুব বড় ইস্যু ছিল। তারপরে যখন বিজেপি বলতে শুরু করলো যে কংগ্রেস সেই সময় ক্ষমতায়, এই সমস্ত কিছু হয়েছে, মহিলারা অসুরক্ষিত, মানে কংগ্রেস কখনো পাশে দাঁড়ায়নি, রাহুল গান্ধী পাশে দাঁড়ায়নি। তারপর নির্ভয়ার মা প্রেস কনফারেন্স, আপনার মনে থাকবে, প্রেস কনফারেন্স করে বলেছিল, যখন আমার পাশে কেউ ছিল না, রাহুল গান্ধী আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং উনি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন আমি যেন সেই কথাটা কাউকে না বলি। কিন্তু আজকে যখন তার উপর এতটা বড় আহ করা হচ্ছে, অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আমি সেই সময় প্রেস রিলিজ না করে, প্রেস কনফারেন্স না করে পারলাম না। এটা অভয়ার মা বলেছে। দেখুন, আমাদের সময় যে ভুল হয়নি, অন্যায় হয়নি, দোষ আমরা করিনি এমনটা নয়, কিন্তু আমরা সেটাকে অন্য আর 5টা ঘটনা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করিনি। আমরা চেষ্টা করেছি বিষয়টা যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমরা যেন এর বুঝতে পুনরাবৃত্তি পেরেছি। দেখতে না হয়। আমরা দোষটাকে বেশ। স্বীকার করে নিয়েছি। বেশ। মানুষ আমাদের থেকে সমর্থন তুলে নিয়েছেন, হারিয়ে দিয়েছেন, কিন্তু আমরা দোষের থেকে শিক্ষা নিয়েছি। কিন্তু এই দুটো একে অপরের দিকে কেবল কাদা ছোড়াছুড়ি করে আর একে অপরের প্রশ্নের উত্তর তৈরি করে রাখে। পশ্চিমবঙ্গ হলে, আরজিকর হলে মণিপুর, এই তো চলছে। বেশ বেশ, আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছেই যাব। গৌরাঙ্গবাবু, কেন বলুন তো বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে বলতে হচ্ছে যে তিনি ব্রাহ্মণ? মানে এটা এই পর্যায়ে 2025-এ এসে মূল ইস্যু হয়ে দাঁড়ালো যে তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি ব্রাহ্মণ? সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিধানসভা এসে দাঁড়াতে বলতে হয় না, কারণ তিনি ব্রাহ্মণ। তিনি তিনি যে সংস্কৃত শ্লোক বিভিন্ন পুজোর সময় বা উদ্বোধন যেভাবে করে করেন, এটাতে বলার প্রশ্ন ওঠে না। কিন্তু কিছু বিরোধী ব্যক্তিরা যখন বারবার করে মুসলিম লীগ 2 সরকার চলছে বলছে, বলে দিয়ে আমাদের বাংলাকে অপমান করবার চেষ্টা করে, বাইরের বিধানসভার বাইরে দাঁড়িয়ে যারা এই কথাগুলো হলো অপপ্রচার করে, তখন দলনেত্রীকে মানুষের কাছে বলতে হয়। আজকে যিনি 40 থেকে 45,000 দুর্গাপূজা পশ্চিমবঙ্গে বৃদ্ধি করেছেন, তাকে মুসলিম লীগ 2 সরকারের নেত্রী বলা হচ্ছে। এটা লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। সেই জন্য বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হয়। আজকে হিন্দু ধর্মকে বিক্রি করে যারা খাচ্ছে, হিন্দু ধর্মের ধ্বজা ধরে দিয়ে, গৌরাঙ্গবাবু, এই যে দুর্গাপুজো হচ্ছে, সেখান থেকে আয় কিরকম হয়? হ্যাঁ আয়, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আয়ের কথা বলছি গৌরাঙ্গবাবু। আয় হয়তো বিজেপির আয় কিভাবে হয়েছে আপনি মহাকুম্ভের মেলাতে আপনি দেখতে পারবেন। এই দেখুন, আপনি আপনার বিজেপিতে চলে গেলেন কেন? আমি তো তৃণমূলের কথা বলছি। এই যে এত দুর্গাপুজো হচ্ছে, এই যে এত নবভাবে আপনারা সবকিছু করছেন দুর্গাপুজোর, আমি বলছি সেখানে কিরকম আয় হয়? আয় হয় তো, নিশ্চয়ই আয় হয়। হ্যাঁ না, ডেফিনেটলি এখান থেকে আয়ের বিষয়ে মানুষের রুজি রোজগার বৃদ্ধির বিষয়গুলো হলো বৃদ্ধি পায়, ব্যবসা তাহলে মহাকুম্ভ কি দোষ করলো? মহাকুম্ভেও তো এই একই রকম ভাবে রুজি রোজগার বাড়লো। তাহলে মহাকুম্ভের বেলা ক্ষতি, মহাকুম্ভের বেলা সবসময় অন্যায় হচ্ছে, আর দুর্গাপুজোর বেলায় ঠিক। এটা তো হিপোক্রেসি হয়ে যাচ্ছে গৌরাঙ্গবাবু। ঘন্টায় যেখানে সিট ক্যাপাসিটি নাই, তারপরে 1500 করে হচ্ছে টিকিট, ঘন্টা করে দিয়ে 5টা শিশু এবং 18 থেকে 20 জনকে এক রাত্রের মধ্যে পদপিষ্ট করতে হবে, সরকারি হিসাব। কিন্তু বেসরকারি হিসাব যদি দেখা যায়, তাহলে সংখ্যাটা আরো 2 গুণ বা 3 গুণ হবে। তো এগুলো বিষয় নয়। ওখানে গিয়ে 5,000 টাকা করে করে ব্ল্যাক মার্কেটিং চলছে, ঘন্টায় 5,000 করে ঘরে থাকতে দিবে বা টেন্টে থাকতে দিবে। এগুলো হচ্ছে প্রি প্ল্যান না করে দিয়ে যেটা করা, এবং ব্যবসার স্বার্থে সেটা কিন্তু বাংলা করে না, এটা আগে বুঝতে লাগবে। বাংলা উল্টা ক্লাবগুলোকে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে প্রতিটা ক্লাবগুলোকে, যে আপনারা পুজো করুন। ঠিক বলেছেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। দিয়েছে, তো ফ্রি ট্রেন করা উচিত ছিল।
ফ্রি ট্রেন না করে টিকিট তৎকাল প্রিমিয়াম তৎকাল করে যারা ব্যবসা বাড়াচ্ছে তাদের দিকে প্রশ্নটা তোলা উচিত। বাংলার দিকে প্রশ্ন তোলার আগে আগে কোন একটা আগে আমি সরকার দেখেছিলাম ইউপিএ 1 বা ইউপিএ 2 বলুন বা তার আগেরও সরকার আমরা দেখেছিলাম যদি কোনো জায়গা রেলমন্ত্রী থাকতেন ফ্রিতে তীর্থযাত্রীদের জন্য ফ্রি ট্রেন করে দিতেন। আজকে মহাকুম্ভের মতো ফ্রি ট্রেন আছে, ফ্রি ট্রেন করা হয়েছে সাধারণ মানুষের জন্য? আগে প্রশ্নটা সেই দিকে করা উচিত আমাদের। প্রশ্নটা আজকে বলুন তো, যারা হচ্ছে ভারতবর্ষকে ভালো করে জানে চেনে তারা সব জায়গায় যে তীর্থক্ষেত্র যেন গরিব মানুষ বয়স্ক মানুষদের জন্য ফ্রি ট্রেনের ব্যবস্থা করা ছিল, কোথায় আছে ফ্রি ট্রেন? আজকে মানুষকে মেরে ফেলে দিয়ে আর ভুল ইসে করে দিয়ে এজেন্সির মাধ্যমে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, দেখুন আমি ফ্রি ট্রেন দিচ্ছেন কি দিচ্ছেন না সেই বিষয়ে যাচ্ছি না। যেখানে এতগুলো মানুষের সমাগম, টাকা দিয়ে যখন টিকিট কাটতে হচ্ছে, একটু শুনে নিন না প্লিজ গৌরাঙ্গবাবু, শোনার ধৈর্য রাখুন। আমি বলছি ট্রেনে যখন টাকা দিয়ে যাচ্ছে তারপরেও এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে, তাহলে ভেবে দেখুন একবার, যদি ফ্রি হতো তাহলে কি হতো। আপনারা এই সব কিছুতে ফ্রি করতে গিয়ে আমার মনে হচ্ছে আপনারা নিজেরাই এবার সত্যি সত্যি সব কিছুতেই এবার টান আসতে চলেছে। তার কারণ এই দিল্লিতেও আমরা দেখেছি আপের ক্ষমতাসীন জায়গায় যিনি ছিলেন তিনি তো এখন আপাতত ধরাশায়ী হয়েছেন। যাই হোক, মূল প্রশ্ন, তিনিও এই ফ্রি করছিলেন। সাধারণ মানুষ ফ্রি পছন্দ করে না, এটা আপনাদের ভুল ধারণা। সাধারণ মানুষের মোটিভকে নিজেদের মোটিভ ভাববেন না। যদি ভাবতেন তাহলে এই রকম কথাগুলো বলতেন না আপনারা। ফ্রি কেন হবে? ফ্রি এর কথা কেন বলছেন? বলি যে আজকে মানুষের যেখানে মানুষের হচ্ছে দৈনন্দিন আজকে দেশের কর্মসংস্থানের নিরিখে যেখানে ভারতবর্ষে কর্মসংস্থান গোটা কেন্দ্রীয় এজেন্সি বিক্রি করে নরেন্দ্র মোদী 10 বছরের অপশাসনের সময়কালে আমাদের এই বাংলাতে কত পরিমাণ কর্মসংস্থান হচ্ছে গৌরাঙ্গবাবু? ভারতের কথা ছেড়ে দিন, আমরা এখন বাংলায় বসে আছি তো গৌরাঙ্গবাবু, কত কর্মসংস্থান হচ্ছে? তাই যদি হতো করোনার সময় বাংলাতে রিক্রুটমেন্ট হয়েছে, গোটা দেশে যেখানে রিক্রুটমেন্ট বন্ধ, করোনার সময় এই একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে করোনার সময় রিক্রুটমেন্ট হয়েছে, একমাত্র রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে। তথ্য দিয়ে আপনাকে আরেকটা তথ্য দিই, আপনার খুব মজা লাগবে, বিশ্বাস করুন, খুব আনন্দ পাবেন আপনি। বাংলার ডেটা আপনাকে দিচ্ছি, বাংলার ডেটা দিচ্ছি। 2024-25 অর্থবর্ষে আমি 23 থেকে ধরছি, 23 থেকে 25, আপনারা নিজেরা একটু গুগল করে নেবেন যদি আমি খুব ভুল বলে থাকি। দিনের পর দিন আমাদের এই কলকাতা, আমাদের বিশেষ করে কলকাতা পোর্শনটাকে আপনারা তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় হাব মনে করেন, সেখানে দিনের পর দিন সব ব্যবসায়ীরা চলে যাচ্ছে, শিল্প নেই, চলে যাচ্ছেন তারা। কলকাতা এই সব আপলিফমেন্টের দিক থেকে ক্রমশ নিম্নমুখী। আর আপনি বলছেন চাকরি হচ্ছে, তাহলে রাজপথে সেই ছেলেমেয়েগুলো কেন এখনো চেঁচামেচি করছে? কেন করছে? শুনুন, তারাও কি রাজনৈতিক নেতাদের মতো নাটক করছে তাই মনে করেন আপনারা? বলি, আমাকে শেষ করতে দিন। যে ছেলেমেয়েগুলো রাজপথে দাঁড়িয়ে নিয়োগ বলুন আর যাই নিয়োগ বলুন যেগুলো রয়েছে, সেগুলোর জন্য প্রশ্ন করা উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যাদের জন্য চাকরি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরোধী দলনেতা, আপনারা এই করুন আর বিধানসভায় ধর্ম নিয়ে টানাটানি শুরু হোক। দেখুন কত বড় ইস্যু, আপনি নিজেই মনে করছেন, আপনি যুক্তি দিচ্ছেন মানে বড় ইস্যু, কিন্তু বিধানসভায় এগুলো নিয়ে আলোচনা হবে না। বিধানসভায় ধর্ম নিয়ে আলোচনা হবে, আমি ব্রাহ্মণ সেই বিষয়ে আলোচনা হবে, কোন মূর্তি ভাঙা হলো সেটা নিয়ে আলোচনা হবে। আমি এখানে এই বিষয় নিয়ে আবারও আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। হাতে সময় কম থাকলেও অনেকগুলো বিষয় কভার আপ করার চেষ্টা করবো। আমি স্নেহানবাবুর কাছে যাবো। স্নেহানবাবু, একদিকে যখন ইস্যু মহাকুম্ভ নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন দিল্লির পদপিষ্টর এই ঘটনা নিয়ে কার্যত বলা হলো সেটি একটি ভুয়ো খবর, প্রথমে তাই বলা হয়েছিল, তারপর সেখানে 18 জন মারা গিয়েছে সেটাও উঠে আসলো। এবার আরপিএফের যে ইনফরমেশন, তাদের দেওয়া যে তথ্য, সেই তথ্যে একেবারে স্পষ্ট ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, ভুল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যার জন্য আজকে এতগুলো মানুষের প্রাণ গেল। স্নেহানবাবু। না দেখুন, দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কি জন্য হয়েছে, সেখানে রেলের কোনো গাফিলতি আছে কিনা সেটা অবশ্যই খুঁজে দেখতে হবে। আমি যতদূর জানি রেল একটা কমিশন করেছে, সেই কমিশন তদন্ত করে দেখবে, যারা দোষী আমরা দলের পক্ষ থেকে দাবি করছি তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।
কারণ হচ্ছে গিয়ে ওই মানুষ যারা ধর্ম করতে যাচ্ছে তাদেরকে যদি ওই ভুল অ্যানাউন্সমেন্টের জন্য হয়ে থাকে, তার থেকে বেশি বড় অপরাধ কিছু হতে পারে না। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি শুরু হয়েছে এবং আজকে বিধানসভায় দাঁড়িয়ে যে ধরনের ভাষা প্রয়োগ করা হলো, আজকে মানুষের আবেগ ভাবাবেগকে আঘাত করা হলো, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা হলো, এবং সব থেকে বড় কথা একটা জিনিস বলুন তো আজকে আমাকে, একটা জিনিস মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে বলছে যে হাইপ তৈরি করে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী তো নিজে যাননি, কিন্তু যে মানুষগুলো গেছে তারা কি কোনো সরকারের ডাকে গেছে, না ভারতীয় জনতা পার্টির কথায় গেছে, নাকি তাদের নিজেদের বিশ্বাস আস্থা থেকে গেছে? আজকে যে মহাকুম্ভ বছরের পর বছর শতাব্দী শতাব্দী ধরে চলে আসছে, তাকে অপমান করা হলো না? আমরাও তো ঘটনার নিন্দা করছি, আমরা তো বলছি যে যাদের জন্য ঘটনা করছে তাদের তাদের শাস্তি দেওয়া হোক। স্নেহানুবাবু, আপনার কাছে এরকম কোনো মেসেজ গিয়েছে মহাকুম্ভে আসুন, এরকম কোনো মেসেজ গিয়েছে আপনার কাছে? মহাকুম্ভে আসুন না, আমি তো এরকম কোনো পাইনি। আমার নিজের যাওয়ার ইচ্ছা আছে, আমার আস্থা থেকে সেটা আমার কিন্তু আমাদের প্যানেল ডিসকাশন থেকে উঠে এসছে, কেউ কেউ বলেছেন তাদের কাছে নাকি মেসেজ এসছে। গৌরাঙ্গবাবু প্যানেল ডিসকাশনে আমার কাছে মেসেজ আছে, আমার কাছে নিজের মেসেজ আছে, আমার কাছে এসেছে। কাইন্ডলি একটু দেখাতে পারবেন? দেখাতে পারবেন থেকে আমার কাছেই গৌরাঙ্গবাবু, আপনার কাছে মেসেজটা রয়েছে না? দেখান না একটু প্লিজ। আমার কাছে রয়েছে, একটু দেখান না মেসেজটা। একটু লিভ করে আমাকে যেতে লাগবে তাহলে। আপনাকে একটু সময় দিচ্ছি আমি, আপনি যান, কনভারসেশন চলবে। স্নেহানবাবু বলুন, স্নেহানবাবু বলুন। দেখুন, বিষয় হচ্ছে গিয়ে মানে আমি আজকে বলছি জবে থেকে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা দুর্ভাগ্যজনক। ঘটনাটা দুর্ভাগ্যজনক, সেই ঘটনাটাকে কেন্দ্র করে মানুষের প্রাথমিক কাজ কি ছিল? যে ওই যারা এই দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, ঠিক আছে? সেই পাশে না দাঁড়িয়ে আমি ক্রমাগত কি করলাম? আমি রাজনীতি করে গেলাম। আমি ক্রমাগত কি করলাম? আমি মানুষের ভাবাবেগকে আঘাত করলাম, মানুষের বিশ্বাসকে আঘাত করলাম, মানুষের আস্থাকে আঘাত করলাম। কোন জায়গায় মনে হলো আঘাত করেছে? এরকম কেন মনে হচ্ছে আপনাদের আঘাত করেছে? মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, এটাই তো? শুধু এতটুকু পোর্শন তো, নাকি আরো কিছু রয়েছে? না, মহাকুম্ভকে কি মৃত্যুকুম্ভ বলাটাকে কি আপনি সাপোর্ট করছেন? মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা না, 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 আমি সেই সেন্সে বলিনি, ডোন্ট থিঙ্ক দ্যাট। আমি সেটা বলিনি, আমি আপনাকে একটু ক্ল্যারিফাই, মানে আমি নিজে ক্ল্যারিফাই করতে চাইছি। বলুন। হ্যাঁ, আমি তো বলছি, আমি তো আমার বলার শুরুতে বললাম যে আজকে আপনার কি মনে হয় আজকে প্রায় 50 কোটি, মানে লাস্ট তথ্য পাওয়া 54 কোটি মানুষ ওখানে গেছেন এবং তারা গঙ্গা স্নান করেছেন। আপনার কি মনে হয় এটা কি মানে ভারতীয় জনতা পার্টি ডেকে নিয়ে গেছে? এরকম আপনাকে আরো একটা রিপোর্ট দিই স্নেহান বাবু, আরো একটা রিপোর্ট দিই। হ্যাঁ বলুন। এখন যা উঠে আসছে তথ্য, মহাকুম্ভে যারা স্নান করতে গিয়েছেন তাদের অনেকেরই পেটে ব্যথা এবং নানান রকম অসুখে তারা পড়ছেন, এবং কার্যত মহাকুম্ভে যাওয়া ওই জলের মধ্যে যারা স্নান করছেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো কারণে যদি স্নান করতে গিয়ে জল খেয়েও নিচ্ছেন, সেক্ষেত্রেও বারণ করা হচ্ছে যেন তারা এটা না খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিকেও ফোকাস করেছেন যে এই জলের নাকি কিছু পোর্শন কিছুতেই ভিআইপিদের জন্য, আবার সাধারণ মানুষের জন্য আলাদা। যদি সত্যি এর 1% সত্যি হয় তাহলে তো কিছু বলারই নেই আর, তার কারণ ওই সেই ধর্মমোহের মতো বলতে হবে। আর নইলে আপনাদের যুক্তি ঠিক কি থাকবে আমরা জানি না। বলুন স্নেহান বাবু। আমি এখানে বলি এইটাও আরেকটা মিথ্যে কথা। উনি যে স্পেসিফিক পোর্শনটার কথা বলছেন সেইগুলো আখাড়াদের জন্য, সেগুলো সাধু সন্তদের জন্য। আপনি জানেন যে কোনো পুণ্যস্থানের দিন, যে কোনো মহাস্থানের দিন আমার এই মহাকুম্ভের নিয়ম আছে, আমাদের ধর্মের নিয়ম আছে, আগে সাধু সন্তরা স্নান করবেন, নাগরিকরা স্নান করবেন, তারপর সাধারণ মানুষ স্নান করবেন। এবং যে স্পেসিফিক জায়গাটার কথা উনি বলা হচ্ছে, যেটা ব্যারিকেড করে রাখা হয়েছে, সেটা সাধু সন্তদের জন্য রাখা হয়েছে, যেটাকে উনি ভিআইপি জোন বলে বলা হচ্ছে। কোন ভিআইপি আজ অব্দি মহাস্নানের দিন আজ অব্দি যায়নি, তাদেরকে অ্যালাউ করা হয়নি। আপনি মনে করেন যাদের ভিআইপি জোন ওখানে তুলে দেওয়া হয়েছে, ওখানে কোনো নো ভেকেন্সি জোন করে দেওয়া হয়েছে পুরো প্রয়াগরাজ স্টেশন থেকে, ইভেন প্রয়াগরাজ জংশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সাঙ্গম জংশনটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, বিকজ সাঙ্গম জংশন থেকে সব থেকে কাছে মানুষের ভিড়টা ওই স্টেশনে বেশি করে হচ্ছে। উনি এই ধরনের কথাগুলো যখন উনি বলেন, উনার তো এইটা মাথায় রাখতে হবে যে উনি আজকে পশ্চিমবাংলার বুকে একটা দুর্গাপূজা যদি 50,000 বা 1 লাখ ভিড় উনি সামলাতে পারেন না। আজকে কতবার আপনার আমাদের স্বজনদার পুজো, যেটা ওই লেবুতলা পার্কের পুজো, কতবার বন্ধ করতে হয়েছে উনাকে? উনি মহাকুম্ভ নিয়ে জ্ঞান দিচ্ছেন, ওখানে কোটি কোটি মানুষ গেছে, উনি প্রতি বছর লেবুতলা পার্কের পুজো বন্ধ করেননি, প্রতিবার বন্ধ করতে হয়নি। তো উনি ক্রাউড ম্যানেজমেন্ট দিয়ে যখন জ্ঞান দিচ্ছেন, আজকে 2019 সালে গঙ্গাসাগরে যেখানে কয়েক লাখ মানুষের ভিড় হয়েছিল, সেখানে কেন মানুষের মৃত্যু হয়েছিল পদপিষ্ট হয়ে?
পানিহাটিতে ওই দই চিড়ার যে উৎসব হয়েছিল সেইখানে কয়েক হাজারের বিরুনি সামলাতে পারেনি, সেখানে স্ট্যাম্পেড হয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছিল। উনি অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের দিকে আগে তাকান, নিজের দিকে আগে তাকান। আমি বারবার বলছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা দুর্ভাগ্যজনক, সে ঘটনা যদি কেউ দোষী হয়ে থাকে তার শাস্তি হওয়া দরকার, আমরা এই দাবি করছি। কিন্তু সেটাকে নিয়ে যে রাজনীতি করছে এর থেকে নোংরা আর কিছু হতে পারে। মানছি রাজনীতি হয়তো হচ্ছে, আমি অরিন্দম বাবুর কাছে জানার চেষ্টা করবো সেই রাজনীতি নিয়ে। কিন্তু তার আগে সেয়ান বাবু, আপনার কাছে একটা ছোট্ট আরেকটি প্রশ্ন রয়েছে। আচ্ছা, আপনি বলছেন এখনো পর্যন্ত, গৌরাঙ্গবাবুও চলে আসছেন, বলছি সেয়ান বাবু আপনি এখনো পর্যন্ত কুম্ভে যাননি, আপনি বলছেন। আমি ব্যক্তিগত বিষয়ে যাবো না, আমার মূল প্রশ্ন আপনি নিশ্চয়ই জানবেন সেখানে ক্যাম্প কিভাবে বিক্রি করা হচ্ছে এবং সেখানে কত টাকা দিয়ে এক একজনের জন্য তাঁবু ভাড়া করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে যদি জলের মানে কোনো কারণে যদি কিছু নেওয়া হচ্ছে জলের কোনো ট্যাঙ্কের মতো, সেই ক্ষেত্রেও নাকি 200 টাকা করে চার্জ করা হচ্ছে। এটা একেবারে সাধারণ মানুষ আমাদের কাছে এসে জানাচ্ছে। এবার আপনি বলুন তো, একটু জল খাবে সেই ক্ষেত্রেও 200 টাকা তাকে চার্জ করতে হবে? দেখুন আমি একটা কথা বলি, এইগুলো পুরোপুরি তাও 2 লিটারের, আমি যতদূর শুনছি। আমি শেষ করিনি। কুম্ভকে সামনে রেখে সরকারকে মেলাইন করার একটা প্রচেষ্টা। কেন আমি বলছি, আমি নিজে যাইনি, কিন্তু যারা আজ অব্দি গেছে তারা কিন্তু কুম্ভের ব্যবস্থাপনাকে প্রশংসা করেছে। ইভেন তার মধ্যে তৃণমূলের এমপিও আছে, তৃণমূলের এমপি নিজে ওখানে দাঁড়িয়ে বলেছেন যে হ্যাঁ কুম্ভের ব্যবস্থাপনা ভালো হয়েছে। সরকারি ট্রেন যদি বলেন, আমি যতটুকুনি জানি মাত্র 100 টাকা, সেটা ওই রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হয়েছে। 100 টাকায় প্রচুর টেন্ট আছেন, প্রচুর টেন্টে প্রচুর মানুষ থেকেছেন। আপনি যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো বেসরকারি কিছু টেন্ট করা হয়েছে, যারা আলাদা কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা তার পরিপ্রেক্ষিতে টাকা নিয়েছে। কিন্তু সরকারি প্রচেষ্টায় প্রচুর টেন্ট রাখা হয়েছে, পেয়ার ইউজ টয়লেট করা হয়েছে, মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সরকার সেই জায়গায় দাঁড়িয়ে একদম ন্যূনতম টাকাটা চার্জ করেছেন। এটা বহু মানুষ বলেছে। আমি আপনাকে বলছি, তৃণমূলের আজ অব্দি যে কটা এমপি গেছে, যে কটা এমএলএ গেছে, একজনও কুম্ভে দাঁড়িয়ে এই অভিযোগ করতে পারেনি। যারা অভিযোগ করেছে তারা যায়নি, তারা এখানে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলেছে। এই জায়গায় গৌরাঙ্গবাবু, আপনার কাছে সেই মেসেজটা নিশ্চয়ই এখন রয়েছে। গৌরাঙ্গবাবু, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, ওকে ফাইন। আমি তার আগে তাহলে গৌরাঙ্গবাবুর থেকে একটু অরিন্দম বাবুর কাছে যাবো, অন্তিম লগ্নের দিকে আমরা যাচ্ছি। অরিন্দম বাবু, আপনার কাছে আমার প্রশ্ন এবং 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো আনইন্টারাপ্টেড। অরিন্দম বাবু, আপনারা মহাকুম্ভকে আপনারা সবাই সবাই মিলে একত্রিত হয়ে কোথাও একটা ইন্ডিয়া জোটের গন্ধ হয়তো তারা পাচ্ছেন। যাই হোক, অরিন্দম বাবু, আমি বলছি যে আপনারা কি এই মহাকুম্ভকে মেলাইন করার চেষ্টা করছেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো, পরিষ্কার কথা, মহাকুম্ভকে মেলাইন করা বা মহাকুম্ভের গর্বকে আরো বাড়িয়ে দেওয়া কোনোটার ক্ষমতাই আমাদের নেই। মহাকুম্ভ এমনই একটা অনুষ্ঠান যেটা দিনের পর দিন ধরে হয়ে আসছে, এমনই একটা আচার যেটা দিনের পর দিন ধরে যারা মানেন তারা মেনে আসছেন। এটাকে কোনোভাবে মেলাইন করব বা এর গৌরব আমরা গিয়ে স্নান করে বৃদ্ধি করব, ওই ক্ষমতা আমাদের নেই। আমরা নরেন্দ্র মোদী নই যে আমরা মনে করব যে কোনো একটা জায়গায় গেলাম, বা মমতা ব্যানার্জিও নই যে কোনো ঠাকুরের চোখ আঁকলে তার শ্রীবৃদ্ধি হবে, এটা আমরা মনে করি না। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, দেখো আজকে যেটা নিয়ে আলোচনা হওয়ার দরকার, যে মহাকুম্ভের গৌরব, মহাকুম্ভের গর্ব, এটা কিন্তু আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে পরিস্থিতিগুলো হয়েছে, যে আমি একদম শেষ করে দেবো, যে পরিস্থিতিটা হয়েছে তাকে সামলানোর জন্য সরকারের কি কি বন্দোবস্ত নেওয়া উচিত ছিল। এই যেটা বলছিলেন আমাদের বিজেপির প্রতিনিধি, যে সরকারি খরচায় 100 টাকায় সরকারি টেন্ট রাখা হয়েছে, তার কিছুক্ষণ আগেই উনি একটা হিসেব দিলেন যে আজ পর্যন্ত কত 54 লাখ না কতগুলো মানুষ গেছেন। সেই হিসাবে প্রত্যেক দিন যত মানুষ হয়, সেই হিসেবে এই যে সরকারি টেন্ট, সেই সংখ্যাটা কি যথেষ্ট ছিল? যারা যাচ্ছেন তাদের নিত্যকর্ম এবং তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে জল ইত্যাদির ব্যবস্থা কি যথেষ্ট ছিল? তারা যখন ট্রেনে আসছেন তাদের জন্য যথেষ্ট সংখ্যক ট্রেন কি ছিল? যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য ডাক্তারি সুযোগ সুবিধা, ওষুধপত্রের ব্যবস্থা কি যথেষ্ট ছিল? ফার্স্ট এডের ব্যবস্থা কি যথেষ্ট ছিল? আর আমি একদম ছোট্ট কথা বলে শেষ করে দেবো, আমরা ভিডিওয়ে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আছে যারা যাত্রী রয়েছে, তাদের দিকে ওই পাইপ খুলে জল ছুঁড়ে মারছে, কেউ কেউ ইট ছুঁড়ে মারছে। আগে রেজিস্ট করার জন্য স্টেশনে যথেষ্ট আরপিএফ কি ছিল? যদি থাকে তাহলে তারা এখনো পর্যন্ত কেন ধরা পড়লো না? যদি এই যে বেসিক জায়গাগুলো, এই বেসিক প্রশ্নগুলো সরকারের কাছে করার দরকার। মহাকুম্ভের গর্ব, মহাকুম্ভের গৌরব, এগুলো আলোচ্য বিষয়।
বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, তার আগে একটি ডেটা আপনাদের সামনে রাখবো, যা কথা দিয়েছিলাম সেটা রাখবো, এবং আগেই ডিসক্লেমার দিচ্ছি, ট্রাইব টিভি বাংলায় দায়িত্ব নিচ্ছে না, এই দায়িত্ব সম্পূর্ণভাবে গৌরাঙ্গবাবুর, তার কারণ গৌরাঙ্গ চৌহান আমাকে পাঠিয়েছেন এটা। গৌরাঙ্গবাবু ঠিক কী পাঠিয়েছেন একবার দেখাই, জুম করে দেখাতে বলবো, আমার ক্যামেরা বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, দেখুন 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 কী লেখা রয়েছে, আই থিঙ্ক সবাই দেখতে পাবেন। দেখুন দেখুন ওপরে কী লেখা রয়েছে, নিশ্চয়ই এটা ইনবিল্ট নয়, এটা পাঠানো হয়েছে। এবার ভালো করে দেখুন কি লেখা রয়েছে, ওয়েলকাম টু প্রয়াগরাজ মহাকুম্ভ, শ্রী যোগী আদিত্যনাথ, চিফ মিনিস্টার উত্তরপ্রদেশ। এখানে নিচে লেখাও রয়েছে কান্ট রিপ্লাই টু দ্য মেসেজ, আই থিঙ্ক শর্ট কোট। এবার আমি সরাসরি যাব স্নেহানবাবুর কাছে, স্নেহানবাবুকে 1 মিনিট সময় দেব ডিফেন্ড করার জন্য, কিন্তু আমি বলছি এভাবে যদি ডাকা হয়। আমার একটা প্রশ্ন এই মেসেজটা কি উনি কলকাতায় বসে পেয়েছেন? সেটা গৌরাঙ্গবাবু ভালো বলতে পারবেন। প্রত্যেকের মোবাইলে কলকাতায় বসে পেয়েছেন কোথায় বসে কেন 144 কোটি ওখানে অ্যারেঞ্জমেন্ট না করে কোনো ধরনের আপনি কোথা থেকে পেয়েছেন মেসেজ? আপনি মেসেজটা কখন পেয়েছেন? আপনি কি প্রয়াগরাজে গেছেন বা উত্তরপ্রদেশে কোথাও গেছেন? গভর্নমেন্টের দেখুন আমি 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 মাঝে একটু একটা ইনফরমেশন দিই, আমি যা দেখতে পাচ্ছি সেই হিসেবে বলছি। স্নেহানবাবু আসছি, স্নেহানবাবু আসছি, স্নেহানবাবু আসছি, স্নেহানবাবু বলার সুযোগ দেবো, হয়নি এখন। গৌরাঙ্গবাবু আসছি, দুজনকেই বলার সুযোগ দেবো, প্লিজ ডিবেট নয়। এখানে স্পষ্ট যা দেখা যাচ্ছে, টুইসডে জানুয়ারি 28 3:48 PM। বলুন এক এক করে। গৌরাঙ্গবাবু আসছি, স্নেহানবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড প্লিজ। গৌরাঙ্গবাবু প্লিজ, স্নেহানবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি আনইন্টারাপ্টেড বলবো। আমার যিনি আপনাকে মেসেজটা পাঠালো উনি একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন না, এই মেসেজটাকে উনি কলকাতায় বসে পৌঁছেছেন। কারণ হচ্ছে আমাদের এখানেও দুর্গাপুজোর সময় রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক সময় এই ধরনের মেসেজ করা হয়, দুর্গাপুজো বা বিভিন্ন সময় বিভিন্ন শুভেচ্ছা বার্তা পাঠিয়ে। এবং আমার যতদূর মনে হচ্ছে উনি উত্তরপ্রদেশ বা প্রয়াগরাজের আশেপাশে গেছিলেন, উনার সার্ভার যখন কানেক্ট করেছে তখন উনাকে এই মেসেজটা পাঠানো হয়েছে যে ওয়েলকাম টু প্রয়াগরাজ, ওয়েলকাম টু কুম্ভ মেলা, এরকম একটা মেসেজ উনি ওইখান থেকে পেয়েছেন। উনি সেটাকে এখানে এসে চালানো করছেন, উনি এখান থেকে পাঠিয়েছেন। আপনার ফোনে এসছে, অরিন্দম বাবুর ফোনে এসছে, কলকাতাতে আমিও বসবাস করি, আপনিও বসবাস করেন, অরিন্দম বাবু বসবাস করেন। যে প্রয়াগরাজে যায়নি তাকে পাঠানো হয়েছে, আপনি একটা এক্সাম্পল আর পেয়েছেন আজ অব্দি? এটার মধ্যে অর্থনৈতিক কথা কি আছে? মেসেজটার মধ্যে বলা আছে ওয়েলকাম টু প্রয়াগরাজ, ওয়েলকাম টু মহাকুম্ভ। আপনি যদি ওখানে যান সেখানে সংক্ষেপে না আনইন্টারাপ্টেড সেশন প্লিজ। এখানে খারাপটা কি হয়েছে? যদি সরকার আপনি ওখানে পৌঁছে থাকেন, আপনি আমরা যখন যাই আমাদের এখানে ব্যানার থাকে না, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ব্যানার থাকে না? বেশ, এটা তো অস্বাভাবিক কথা। আমি আবারও বলছি স্নেহানবাবু, এই মেসেজটা অরিন্দমবাবু দেখুন, আমরা একেবারে শেষের দিকে যাচ্ছি, আমি আর ডিবেট সেশনের মধ্যে আসতে চাইছি না। আমি একদম 10 সেকেন্ডে সেট করব, 10 সেকেন্ডে স্নেহানবাবু বলুন খুব সংক্ষেপে, ওয়ান লাইনার। অরিন্দমবাবু আমি আর সময় দিতে পারছি না। আমি বলছি 10 সেকেন্ডে দেব। এরকম মেসেজ আপনারা কোথাও পেয়েছেন যে আপনি কলকাতায় বসে আছেন, আপনাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বলেছে যে আপনি মহাকুম্ভ আসুন, ভিজিট করুন? আপনি কোন মেসেজ পেয়েছেন? আমি গৌরাঙ্গবাবুর কাছে যাই। গৌরাঙ্গবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, মহাকুম্ভে যে বিপর্যয় চলছে এবং প্রথম শাহী স্নানের পরে ওই পবিত্র আনইন্টারাপ্টেড সেশন প্লিজ স্নেহানবাবু। মানুষের মৃত্যু যেভাবে করে মৃত্যু কুম্ভে পরিণত করা হয়েছে, যাতে যারা নাগা সাধু সন্ন্যাসী যারা ছিল তারা পরের দিনই বিকেলবেলা এবং সকালবেলা থেকে তারা ওখান থেকে পালিয়ে চলে গেছেন মহাকুম্ভকে বর্জন করে দিয়ে, প্রথম শাহী স্নানের পরেই। তো সুতরাং আমাদের কোনো যাওয়ার ইচ্ছে এখানটায় প্রকাশ পায় না, হ্যাঁ না? আর এখানটাকে যে তারিখে আপনি যদি আমার মোবাইল এবং গুগলে দেখে নিতে পারেন, আমার বাড়িতে বসে এবং আমার বাড়িতে মেসেজ এসেছে, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে গোটা 44 কোটি মানুষকে আমি যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে আমি একটা ছোট্ট জায়গায় আমি ডাকতে পারি না। এই ধৃষ্টতাটা নাই। আজকে গোটা দেশের মানুষকে সবাই যারা মারা যাচ্ছে এবং যারা প্রয়াগে গেছে তারা বলছে যে কেন আমাদেরকে ডেকেছেন, যদি ব্যবস্থা করেন ডেকেছেন আপনি। আমি দুজনকেই থামাবো। না ডিবেট সেশনের জন্য আমি এখন আর সময় দিতে পারবো না। আমি একটু কোন মানুষটা পেয়েছে আপনি দেখান কোন মানুষ? স্নেহানবাবু আমি আর একটু সময় দিতে পারবো না। আমাকে অরিন্দমবাবু একটু হাত তুলেছেন। অরিন্দমবাবু ওয়ান লাইনারে শেষ করুন প্লিজ। পেয়ে যাবেন।
দেখো, এটা পশ্চিমবঙ্গ থেকেই এই আমন্ত্রণ পত্র পাক বা ওখানে যাওয়ার পরেই এই ওয়েলকামটা পাক, সেটা যাই হোক না কেন, প্রশ্নটা কিন্তু ব্যবস্থাপনার। তুমি বলো তো, এই 2 বছর আগে দুর্গাপুজোর সেই সবচেয়ে বড় দুর্গা বলে যেই হাইপটা তোলা হলো, সেখানেও যখন এরকম একটা ঘটনা ঘটেছিল, তখনও যেই একই ঘটনা হয়েছিল, যে আমি কাউকে ডেকে আমার বেশ। এলাকায় নিয়ে আসছি, তার সুরক্ষার দায়টা তো আমায় নিতে হবে। এখানে বেশ, 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 প্রশ্নটা বেশ। সুরক্ষার দায় নেওয়ার। সেদিন বেশ, কলকাতাতে বেশ। দুর্গাপুজোর সুরক্ষার দায় নিতে একেবারে পারেনি, অন্তিম আজকে লগ্নে রয়েছে পুজোতে অরিন্দমবাবু, আমি দেখেনি। আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করতেই হচ্ছে। মূলত অরিন্দমবাবু যা বললেন, প্রশ্ন কলকাতা থেকে বসে কিংবা ইউপিতে গিয়ে সেই মেসেজ পাওয়াকে কেন্দ্র করে নয়। আমি এই মেসেজকে এতটা গুরুত্বও দিতাম না যদি না সুরক্ষার প্রশ্ন আসতো। প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে, যা অরিন্দমবাবু অলরেডি বলে ফেললেন। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতে, ইউপি হোক বা বেঙ্গল হোক, প্রশ্ন সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে থাকা উচিত। অবশ্যই ধর্মে কিংবা আস্থায় কখনো কাউকে ব্রেক করা উচিত না, বিশেষ করে যদি সেটা শাসক দলও হয়, তাদের সেটা বোঝা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরকেও বোঝা উচিত যে 2025-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, মধ্যযুগে নয়। একথা বলেই আজকের স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।